ওয়েলকাম টু মানি টক উইথ দীপ। বর্তমানে শেয়ার মার্কেটে ভয়ঙ্কর পতন দেখতে পাওয়া গেছে। এরকম পতন আমরা ইতিহাসে অনেকবার দেখেছি এর আগে। এই অবস্থাতে আমরা কি করব? মার্কেটে ভাগ নেবো না মার্কেট থেকে ভেগে যাব? সেটা নিয়েই আজকের আলোচনা। এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটাতে অবশ্যই নতুন কিছু জানতে পারবেন। তো চলুন টাইম ওয়েস্ট না করে ভিডিওটা শুরু করা যাক। কি খবর আছে এবং কি নতুন কি খবর এবং অ্যানালিসিস নিয়ে ভিডিওটা শুরু করছি। মার্কেটে দেখুন, নিফটি ফিফটিতে 488 পয়েন্ট, প্রায় 2%-এর উপরে ফল দেখতে পাওয়া গেছে। এত বড় ফল সচরাচর দেখতে পাওয়া যায় না, কিন্তু মার্কেটে এই ফলটা দেখতে পাওয়া গেছে। এবং যদি দেখেন এখানে নিফটির যে চার্টটা, সেই চার্টে দেখুন পুরো ওপর থেকে নিচে একভাবে পড়েছে। কখনোই কোনোভাবে এই যে আগের দিনের যে প্রিভিয়াস ক্লোজ তার উপরে গিয়ে কখনোই গ্রিনে ক্লোজ দেয়নি। পুরো দিনটাই রেডে ক্লোজিং দিয়েছে এবং পুরো দিনটাতেই একটা খুব ভয়ঙ্করভাবে পতন দেখতে পাওয়া গেছে। সবার পোর্টফোলিও আশা করি লালেতেই চলে গেছে, কারণ যে কজনের পোর্টফোলিও সবুজে আছে যদি কেউ বলেন, তাহলে তার পোর্টফোলিওতে হয় কোনো ইকুইটি রিলেটেড কোনো জিনিসপত্র নেই, বা আপনার পোর্টফোলিওতে হয়তো মেটাল সেগমেন্টে কিছু আছে ছোটোখাটো জিনিস, অথবা যেগুলোতে এখন আমরা দেখতে পাচ্ছি যে সেরকমভাবে এখনও পর্যন্ত আঁচ আসেনি এরকম কোনো, যদিও সেরকম কোনো সেগমেন্ট খুবই কম আছে। তো সেই রকম অবস্থা যদি থাকে তাহলে তাহলে থাকতে পারে, অথবা পোর্টফোলিও সবারই এখন লালে চলে গেছে। এখান থেকে যদি আমরা ইন্ডাইসেসগুলো দেখে নিই, সবগুলো নিফটি ফিফটি, নিফটি নেক্সট ফিফটি, নিফটি ব্যাংক, ফিনান্সিয়াল সার্ভিস, মিড ক্যাপ, সমস্ত সেগমেন্টেই ভালো রকমের পতন দেখতে পাওয়া গেছে। নিফটি টোটাল ইন্ডেক্সেও ভালো রকমের পতন দেখতে পাওয়া গেছে। মাইক্রো ক্যাপেতেও প্রায় 3%-এর কাছাকাছি পতন দেখতে পাওয়া গেছে। এমনও অনেক মাইক্রো ক্যাপ কোম্পানি আছে যেগুলো হয়তো এই পতনের পর আর ঘুরেও দাঁড়াবে না। এই জন্য মাইক্রো ক্যাপ সেগমেন্টটাকে সব থেকে বেশি রিস্কি সেগমেন্ট বলা হয়। এখানে দেখতেই পাচ্ছেন সবার থেকে বেশি পতন মাইক্রো ক্যাপ সেগমেন্টেই দেখতে পাওয়া গেছে। এবারে যদি সেক্টরাল সেগমেন্টের দিকে দেখতে যাই, তাহলে নিফটি অটো, ফিনান্সিয়াল, এফএমসিজি, আইটি, মিডিয়া সবেতেই দেখছি ভালো রকমের, মানে একদম 3%-এর ওপরেও অটোতে পতন দেখতে পাওয়া গেছে, এবং অন্যান্য সব সেক্টরেই ভালো রকমের পতন দেখতে পাওয়া গেছে। এবার যদি আমরা একটু জিওপলিটিক্সে কী কী খবর চলছে সেই খবরের দিকে যদি দেখি, এখন জানেন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ খবর হচ্ছে ইউএসএ, ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ পরিস্থিতি, সেই পরিস্থিতির জন্যই মার্কেটে এতটা প্রভাব আসছে। সেখানে যদি প্রথম খবর আমরা নজর রাখি, তাহলে কি দেখতে পাচ্ছি যে ইরানের নতুন সুপ্রিম লিডার যিনি হয়েছেন মুস্তাফা খামেনি, তিনি তার প্রথম মেসেজ ডেলিভার করেছেন। ফার্স্ট মেসেজ কিনা, অল ইউএস বেসেস শুড বি ইমিডিয়েটলি ক্লোজড ইন রিজিয়ন। ওই মিডল ইস্ট রিজিয়নে যত ইউএস বেস আছে সেখান থেকে সমস্ত বেস ক্লোজ করে দিতে হবে। যদি না ইউএসএ বেস ক্লোজ হয়, তাহলে ওরা তার উপর অ্যাটাক করতেই থাকবে। এটা খুবই একটা স্ট্রং মেসেজ দিয়েছে। তাহলে বোঝাই যাচ্ছে নতুন যিনি লিডার এসছেন তিনি স্ট্রংভাবেই যুদ্ধটা পরিচালনা করবেন। ফার্স্ট মেসেজে বলেই দেওয়া হয়েছে যে হরমুজ বন্ধও থাকবে, এবং এরপরে আমরা দেখতে পাচ্ছি মিনাব স্কুলে যে অ্যাটাক হয়েছিল, ইরানের মিনাব স্কুলে যে বহু ছাত্রছাত্রী যে মারা গিয়েছিল, শিক্ষক মারা গিয়েছিল, মেনলি ছাত্রীরাই বেশি মারা গিয়েছিল, ওখানে আমেরিকা অ্যাটাক করেছিল, সেইটার ওরা বদলা নেবেই। এটা ইরান জানিয়ে দিয়েছে স্পষ্ট ভাষায়, মানে যুদ্ধ আরও এসকেলেশন হলো এখান থেকে। ট্রাম্প তো বরাবর হুমকি দিয়েই যাচ্ছিল। এবারে নেতানিয়াহু হুমকি দিয়েছে কি না মোস্তাফা খামেনিকে, যে কোনো লাইফ ইন্স্যুরেন্স নেই, মানে ওরও লাইফ থ্রেট এবারে এসে গেছে। সেটা যে আমরা কোনো ওয়েট করবো না, আমরাও তোমার ওপর অ্যাটাক আনবো। দুপক্ষ থেকেই হুমকি দেওয়াদির পালা চলছে সমানভাবে, এবং উত্তেজনাও খুব ওপরের দিকে যাচ্ছে। এখানে আমরা যদি দেখি, ডোনাল্ড ট্রাম্পও ইরানকে থ্রেটেন করেছে যে ইরান যে গালফ স্টেটগুলোর উপর যে অ্যাটাক করছে, ইসরায়েলের উপর যে অ্যাটাক করছে, এরপরে বড় অ্যাটাক আমেরিকার দিক থেকেও আসতে চলেছে। ওয়াচ হোয়াট হ্যাপেন্স, এখানে ট্রাম্প বলেই দিয়েছে দেখো আমি কি করি। এবারে আমরা দেখতেই পাচ্ছি আজকেই একটা অলরেডি বড় অ্যাটাকের খবর এসছে, এই ভিডিওতেই বলছি কিছুক্ষণ পরেই। এখানে আমাদের দেখতে হবে ক্রুড অয়েলের প্রাইস। আমরা জানি যে যা কিছুই হোক, মেনলি অয়েল প্রাইসটাকেই আমাদের দেখতে হবে, কারণ এটাই এখন মার্কেটের লেটেস্ট ইন্ডিকেটর হিসেবে কাজ করছে। দেখতেই পাচ্ছেন 100 ডলারের উপরে পৌঁছে গেছে, $103 পার ব্যারেল চলছে, যেটা খুবই একটা ভয়ঙ্কর দিকে যাচ্ছে। এর ফলে কী হবে, মূল্যবৃদ্ধিও হবে এবং অনেক দেশে রিসেশনও এসে যেতে পারে। এই যে খার্গ আইসল্যান্ড যেটা আছে ইরানের, এই পয়েন্টটাতে দেখুন, এখানে ম্যাপে দেখিয়ে দিচ্ছি, খার্গ আইসল্যান্ড যেটা আছে এই পয়েন্টটাতে নতুন করে আমেরিকা অ্যাটাক করেছে। এখানে দেখতেই পাচ্ছেন যে অনেক তেলের ডিপো আছে, এবং এখান থেকেই মেনলি ইরানের যত তেল, সব তেল বাইরের বহির্বিশ্বে যায়। এটাকে অ্যাকচুয়ালি ইরানের একটা হার্টও বলে। এখানে দেখতে পাচ্ছেন স্ট্রেট অফ হরমুজ, এই জায়গাটা ইরান অলরেডি ক্লোজ করে রেখেছে। ইরানের এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটাতে খার্গ আইসল্যান্ডে অ্যাটাক করেছে আমেরিকা। দেখুন এখানে 90% অফ কান্ট্রিজ ক্রুড অয়েল এক্সপোর্ট এখান থেকেই হয়, ইরানের এই খার্গ আইসল্যান্ড। এখানে ট্রাম্প অ্যানাউন্স করেই দিয়েছে যে ওরা মিলিটারি টার্গেটে শুধু অ্যাটাক করেছে এখনো পর্যন্ত, কিন্তু কোনো অয়েল ইনফ্রাস্ট্রাকচারে অ্যাটাক করেনি খার্গ আইসল্যান্ডে। কারণ জানেন ট্রাম্প তো ইরানে অ্যাটাক করছে মেনলি অয়েলটা নিয়ে যাওয়ার জন্যই।
অয়েলে ওই জন্য কোনো অ্যাটাক এখনও পর্যন্ত করেনি, মিলিটারি বেসে অ্যাটাক করেছে, বলেছে এরপরে যদি কিছু ইরান ফার্দার এসকেলেশন করে তাহলে অয়েল বেসেও অ্যাটাক হতে পারে। আর অয়েল বেসে অ্যাটাক হওয়া মানে আপনারা জানেনই, একবার অ্যাটাক হলে সেই যে আগুনটা বা সেই যে ধ্বংসস্তূপটা পরিণত হয় সেটা ঠিক করতে প্রায় বেশ কয়েক বছর লেগে যায়। ইরানও পরিপ্রেক্ষিতে কী বলেছে, ইরানও থ্রেটেন করেছে ইউএসকে যে আমরাও তোমাদের যে অয়েল ফেসিলিটিস আছে সেখানেতে টার্গেট করে অ্যাটাক করবো, কারণ তোমরা আমাদের খারগা আইল্যান্ডে অ্যাটাক করেছো। তো বুঝতেই পারছেন টেনশন এখন খুব ওপরের দিকে আছে। এটার জন্য সব থেকে বেশি এফেক্টেড কী হবে না, চায়না। দেখুন মেন কাস্টমার কে আছে খারগা আইল্যান্ড থেকে যে অয়েল যেটা যায় সেটা কোথায় যায় না, মেনলি চায়নাতে যায়। 80 to 90% অফ অয়েল কোথায় যায়, চায়নাতে যায়। এবারে চায়না এখান থেকে একটা প্রেসারে আসবে যে খারগা আইল্যান্ডে অ্যাটাক যদি হয়ে যায় একবার অয়েল ডিপোগুলোর উপরে, তাহলে চায়নার অয়েলটা একটা সংকটে আসতে পারে। এবার চায়নার যদি অয়েল সংকটে আসে, চায়না তখন নর্মাল রুটে অয়েল নিতে চাইবে, যে রুটে ভারত নিচ্ছে, বাংলাদেশ নিচ্ছে, অন্যান্য আরও যেসব দেশ নিচ্ছে। যার ফলে কি হবে, তখন এই রুটেও অয়েলের একটা ক্রাইসিস দেখা দেবে, ডিম্যান্ড বেড়ে যাবে, সাপ্লাই কমে যাবে, যার ফলে অয়েলের দাম আরও ওপরের দিকে যাবে। এর ফলে আমাদের মার্কেট আরও নিচের দিকে পড়ার চান্স আছে। এবারে আমরা চলে আসি আজকের মেন আলোচনা, যেটা করব বলেছিলাম, যে মার্কেটে এখন কি করবেন, ভাগ নেবেন না ভেগে যাবেন। এখন দেখুন মার্কেটে সেল চলছে, কত পার্সেন্ট পর্যন্ত সেল গিয়ে থামবে বলতে পারছি না, সেটা প্রেডিকশান করা খুবই একটা ইম্পসিবল, নেক্সট টু ইম্পসিবল ব্যাপার। এখনও পর্যন্ত 10 থেকে 12%-এর বেশি আমরা সেল পাচ্ছি। যখন আমরা দেখি কোনো জামা কাপড় বা কোনো জিনিসে শপিং মলে সেল চলে, তখন আমরা দৌড়ে গিয়ে সেই জিনিসটা কিনতে চাই, কারণ সেল না শেষ হয়ে যায়। এখানেও কিন্তু মার্কেট এখন আমাদের সেল দিচ্ছে। তো যারা ক্যাশ হোল্ড করছেন তারা বেশ কিছুটা ক্যাশ এখানে ডিপ্লয় করতে পারেন, এবং বাকি কিছুটা ক্যাশ রেখে দিতে পারেন। পরবর্তীকালে হয়তো সেল আরও বাড়তে পারে, তখন আপনি ডিপ্লয় করতে পারেন। এবং যারা হাতে ক্যাশ এই মুহূর্তে নেই, তাদের হাতে যেটুকু স্টক কেনা আছে বা যেটা মিউচুয়াল ফান্ডে আপনার ইনভেস্ট আছে সেটাকে হোল্ড করে টাইটভাবে বসে থাকুন। এখান থেকে মার্কেট ইমিডিয়েট না হলেও কিছুদিনের মধ্যেই আবার রিকভার করার একটা চান্স আছে, কারণ আমরা অতীতে দেখেছি যে হিস্ট্রি থেকে আমাদের কোভিড ক্র্যাশ দেখেছি, এর আগে অনেক যুদ্ধ দেখেছি, এছাড়াও ডটকম বাবেলের ক্র্যাশ দেখেছি। সব রকম ক্র্যাশেই কী হয়েছে না, মার্কেট আবার রিকভার করেছে। মার্কেট কখনোই জিরোতে যায় না। এটা ধরতে পারেন একটা কোভিডের পরে একটা অপরচুনিটি এসছে আপনার কাছে। যদি কোনোভাবে ক্যাশ থাকে তো ক্যাশ ডিপ্লয় করুন, ক্যাশ না থাকলে হোল্ড করুন, কিন্তু কোনোভাবেই প্যানিক করবেন না এই অবস্থায়। আর একটা কথা বলবো, এই যে মার্কেটে এখন সেল চলছে এটাকে দেখে ভয় পাবেন না। আপনার ধরুন পোর্টফোলিওতে যদি লসও দেখতে পান, সেটা আপনার পেপারে লস, কিন্তু সেই লসটা বুক করে আপনি সেটাকে পার্মানেন্ট রিয়েল লসে নিয়ে আসবেন না, সেটা হোল্ড করে থাকুন। কিছুদিনের মধ্যেই হয়তো আপনার লসটা আবার রিকভার করে যাবে, কিন্তু প্যানিক করে বিক্রি করবেন না। নিজের বুদ্ধির ওপরে ভরসা করে ইনভেস্ট করুন, কারোর কোনো মতামত শুনবেন না। আপনি আমার মতামত বা অন্য কোনো মতামত, কারোর মতামত শোনার দরকার নেই। আপনি নিজের মতামতে নিজে বুদ্ধি দিয়ে ভেবে দেখুন যে এখানে কী করা উচিত, তবেই আপনি ইনভেস্টমেন্ট করুন। এখানে যদি আমরা একজন ইনভেস্টমেন্টের বলা যায় যে টপ মোস্ট ইনভেস্টর যে ওয়ারেন বাফেট, তিনি একসময় বলেছিলেন, বি ফিয়ারফুল হোয়েন আদার্স আর গ্রিডি অ্যান্ড গ্রিডি হোয়েন আদার্স আর ফিয়ারফুল। যখন অন্যরা ভয় পাবে তখন আপনি গ্রিডি হন, এবং যখন অন্যরা গ্রিডি হবে তখন আপনি ফিয়ারফুল হন। এখন তাহলে সেই ফিয়ারফুলের সিচুয়েশান এসছে, এখন ম্যাক্সিমাম লোকই প্যানিক করছে। এখনই আপনাকে গ্রিডি হতে হবে। এখন আপনার কাছে যেটা ক্যাশ পাবেন সেটাকে স্ট্যাগার ম্যানে অল্প 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 করে ইনভেস্ট করতে থাকুন। হয়তো এই অপরচুনিটি আপনি আর পাবেনই না কোনো দিন। এই যে লেভেলে এখন মার্কেটকে দেখতে পাচ্ছেন, এই লেভেলে আর পাবেনই না। এবার আমরা আমাদের মার্কেটের একটু মুডটা দেখে নেব। মার্কেট দেখুন অলরেডি এক্সট্রিম ফিয়ারে এসেই গেছে মার্কেটের মুড। তো বুঝতেই পারছেন মার্কেট যখন এক্সট্রিম ফিয়ারে থাকে তখন আমাদের উচিত এই অপরচুনিটিটাকে কাজে লাগিয়ে নেওয়া। নিজের বুদ্ধি প্রয়োগ করে অপরচুনিটিটাকে কাজে লাগান। এই ভিডিওটা এই টাইমের জন্য হয়তো একটা মাস্টারপিস ভিডিও হতে চলেছে, যেটা পরবর্তীকালে আমি আবার মেনশান দেবো। তখন আপনি দেখতে পাবেন যে এই টাইমে যদি ইনভেস্ট করতাম তাহলে পরবর্তীকালে রিটার্নটা কোন জায়গাতে যেত। আশা করি সহজ ভাষায় আপনাদের পুরো মার্কেটের সিচুয়েশান এবং মার্কেটে কী করবেন সেটা বোঝাতে পেরেছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হচ্ছে সোমবারের ভিডিওতে। মার্কেট কোন দিকে যায় সেটার উপরে আমরা আবার অ্যানালিসিস নিয়ে রোজের যেমন ভিডিও আসে সেরকম আবার আসতে থাকবে। ধন্যবাদ, ভালো থাকবেন।